হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কি ভেবেছিলি তুই এত সহজে আমি তোকে মেনে নিব? কখনোই না আবি। এই 3টা মাস ধরে আমাকে যে পরিমাণে কষ্ট দিয়েছিস, ঠিক একই পরিমাণ কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করবো আমি তোকে। আমি জীবনে নিজের হাত দিয়ে নিচে পানি ঢেলে ঢেলে কখনো ভাত খাইনি। আর সেই আমাকে দিয়ে তুই রান্না করিয়েছিস, কাপড় কাচিয়েছিস, বাসার সব কাজ করিয়েছিস তুই আমায় দিয়ে। এই সব কিছুর হিসাব নিব আমি তোর কাছ থেকে আবি। তুই রেডি থাক, তোর জীবন আমি শেষ করতে নেমে পড়বো এখন। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? এতদিন তোর হাতের মার খাওয়ার ভয়ে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন আমি মুক্ত। আমাকে আর কিছু বলার মতো কোনো উপায় নেই তোর। তাই ভালো চাস সেখান থেকে চলে যা। আর যদি চলে না যাস তাহলে তুই ভাবতেও পারবি না তোর কত বড় ক্ষতি করে দিব আমি। আমি তোকে খুন করে ফেলবো আবির। কেমন আছো তুমি ড্যাডি? আমার কথা কি ভুলে গেছো তুমি? একবারও আমার কথা মনে পড়েনি তোমার? নীলার কথা শুনে নীলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে নীলার ড্যাডি বলল, কি ব্যাপার নীলা, তুমি একা এসেছো? আবির কোথায়? ওকে দেখছি না যে। ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা। এরপরে ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে নীলা বলল, ড্যাডি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, অথচ তুমি আমাকে ছেড়ে ওই আবিরের কথা বলছো। আমি যে কাঁদছি এদিকে তোমার কোনো খেয়াল নেই। তুমি এতটাই পর করে দিয়েছো আমায় ড্যাডি। বিয়ে হয়েছে বলে কি আমি তোমার আর কিছুই হই না? পর হয়ে গেছি আমি। আমি কি তোমায় সেটা বলেছি নীলা? আমি বলছি আবির কোথায়। তোমাদের দুজনের তো একসাথে আসার কথা ছিল, তাহলে তুমি একা এলে যে? আবির এলো না কেন? আবিরকে দেখতে পাচ্ছি না, ও কোথায় নীলা? আবির 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 কি বলছো তুমি ড্যাডি? আমি আসার পর থেকে তুমি আমাকে ফেলে তখন থেকে আবির আবির করে যাচ্ছ। আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে তুমি আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ ড্যাডি? তুমি জানো ওই আবির নামের শয়তান ছেলেটা আমার সাথে কি করেছে? ও আমার সাথে মিথ্যে বলে আমাকে বিয়ে করেছে। ও একটা ফকিরের ঘরের ছেলে, ওর বাবা একজন রিক্সা চালক ছিল। ও কোনো বড়লোক নয়, অথচ তোমার কাছে বড়লোক সেজে আমায় বিয়ে করেছে ও। ওই আবির একটা ঠকবাজ শয়তান ছেলে ড্যাডি। ও আমায় ঢুকিয়ে বিয়ে করেছে, তারপর আমাকে গ্রামের বাড়িতে নিয়ে চাকরের মতো খাটিয়েছে এই 3টা মাস। জানো ড্যাডি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে ওই আবির। ওকে আমি জেলের ভাত খাওয়াবো, খুন করে ফেলবো ওকে আমি। কথাগুলো বলার সাথেই নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ওর ড্যাডি। থাপ্পড় খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল নীলা। তারপর গালে হাত দিয়ে ওর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মারলে ড্যাডি? হ্যাঁ, আমি তোমায় মারলাম নীলা, কারণ এই মারটা আমার অনেক আগেই তোমাকে মারা উচিত ছিল, কিন্তু আমি যেটা করতে পারিনি সেটা তোমায় আবির করে দেখিয়েছে। তুমি যে কতটা নিচে নেমে গেছো সেটা তুমি নিজেও জানো না নীলা। তোমাকে ঠিক করার জন্য আবিরই যথেষ্ট। তুমি এসব কি বলছো ড্যাডি? তুমি কিভাবে আবিরের হয়ে কথা বলছো এত কিছু জানার পরেও? যে তোমার মেয়েকে অনেক চালিয়েছে, কষ্ট দিয়েছে, তারপরেও তুমি সেই আবিরের জন্য এভাবে আমাকে মারলে? কেন ড্যাডি? কেন আমার চাইতে ওই আবিরকে তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আমি কি তোমার কাছে কিছুই নেই ড্যাডি? নীলার কথা শুনে ওর ড্যাডি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ নীলা, তোমার চাইতেও ওই আবির আমার কাছে অনেক বড়। কেন জানো? ওই আবিরের আজকে এত গরিব হওয়ার জন্য শুধুমাত্র আমি দায়ী, আর ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী নীলা। ঠিক তেমনি আবিরের এত কষ্টের কারণ তুমি, আমরা দুজনেই। ড্যাডির কথা শুনে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো নীলা। তারপর অবাক হয়ে ওর ড্যাডির দিকে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো? আমি তো তোমার কিছুই কথা বুঝতে পারছি না ড্যাডি। কিসের কথা বলছো তুমি ড্যাডি? আবির গরিব হওয়ার জন্য তুমি কেন দায়ী হতে যাবে? মানলাম ওর বাবার মৃত্যুর জন্য হয়তো ভুল করে হলেও আমি দেই, কিন্তু তুমি কেন ওর গরিব হওয়ার পেছনে কারণ হতে যাবে? নীলার কথা শুনে টেবিলের উপরে রাখা ছবির ফ্রেমগুলোর দিকে নীলার সামনে ধরে নীলার ড্যাডি তারপরে বলল, এই দেখো নীলা, এখানের ছবিগুলোকে চিনতে পারছো? বলো তো এরা কারা, দেখি বলতে পারো কিনা এখানে কে কে আছে? ড্যাডির হাত থেকে ছবিগুলো নিয়ে নীলা বলল, এখানে তো এটা তুমি আর এটা আম্মু, কিন্তু পাশের লোকটাকে ড্যাডি? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আমি এই লোকটাকে।
কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। পাশের ওই লোকটা তোমার মামা আর আবিরের আব্বু নীলা, মানে তোমার শ্বশুর মশাই, যার মৃত্যুর কারণ তুমি নিজে। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, এ তুমি কি বলছো ড্যাডি? এটা আমার মামা আর আবিরের আব্বু হয় কি করে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। হ্যাঁ নীলা, এটাই সত্যি। ওটা তোমার মামা আর আবিরের আব্বু। আবির তোমার আপন মামাতো ভাই। কিন্তু এটা কি করে সম্ভব ড্যাডি? আমি তো কখনো মামার ব্যাপারে তোমাদের কাছে কিছু শুনিনি। তবে হ্যাঁ, ছোটবেলায় আম্মুকে কান্না করতে দেখতাম মামার জন্য, কিন্তু কখনোই কিছু বুঝতাম না। তোমাকেও দেখতাম আম্মুকে বোঝাতে নানা রকম কথা বলে, কিন্তু কখনো তো বলনি যে আমার মামা একজন রিক্সা চালক। তোমার মামা কোনো রিক্সা চালক নয় নীলা, বরং সে ছিল ঢাকার সবচাইতে বড় বিজনেসম্যানের একমাত্র বড় ছেলে। কিন্তু একমাত্র তোমার আম্মু আর আমার জন্য তাকে একজন রিক্সা চালকে পরিণত হতে হয়েছিল। আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল ওই ছোট্ট গ্রামের কুড়ে ঘরে, যেখানে থেকে সারাদিন রিক্সা চালিয়ে নিজের পরিবার চালাতে হতো তাকে। কিন্তু তোমাদের মাঝে এমন কি হয়েছিল ড্যাডি, যার কারণে মামাকে গ্রামে ওখানে চলে গিয়ে রিক্সা চালাতে হলো? সে শহরে ফিরে কেন আসেনি? এত বাড়ি গাড়ি থাকতেও সে কেন চলে গেল গ্রামে? কি এমন হয়েছিল যার জন্য তোমরা নিজেদের দায়ী করছো? আমি জানতে চাই ড্যাডি, সবকিছু জানতে চাই। নীলার কথা শুনে নীলার ড্যাডি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, তাহলে শোনো নীলা, আজ থেকে 20 বছর আগের কথা। তোমার মামা আর আমি ছিলাম সবচাইতে কাছের দুজন বন্ধু। কলেজে একসাথে পড়াশোনা করতাম আমরা। পুরো কলেজের মাঝে আমরা ছিলাম সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড। তোমার আম্মু একই কলেজে পড়তো আমাদের সাথে। তোমার আম্মুকে আমার প্রথম দেখা থেকেই ভালো লাগতো, কিন্তু কখনো বলে উঠতে পারিনি, কারণ আমি ছিলাম একজন গরিব কৃষিকের ছেলে আর তোমার আম্মু ছিল ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে। যে কারণে ভয় পেয়ে কখনো তোমার আম্মুকে কিছু বলতে পারিনি। কিন্তু তোমার আম্মুও মনে মনে ভালোবাসতো আমাকে, এটা একসময় তোমার মামা জানতে পারে। তোমার মামা এতটাই ভালো ছিল যে কখনো ধনী বলে গরিবদের অবহেলা করতো না, বরং ও গরিবদের খুব ভালোবাসতো। তাই আমাদের ভালোবাসার কথাটা জানতে পেরে তোমার মামা সিদ্ধান্ত নেয় তোমার আম্মুর সাথে আমার বিয়ে দিবে। কিন্তু এখানে বাধা হলো তোমার নানা। সে আমার আর তোমার আম্মুর সম্পর্কের কথা জানতে পেরে ডাইরেক্ট বলে দেয় কোনো কৃষিকের ছেলের সাথে সে তার একমাত্র মেয়েকে বিয়ে দেবে না। তবুও যদি তার মেয়ে আমায় বিয়ে করতে চায় তাহলে সে তার মেয়েকে ত্যায্য করবে। তখন তোমার মামা আমাদের ভালোর জন্য নিজের সমস্ত সম্পত্তি তোমার আম্মুর নামে হস্তান্তর করে দেয়, যেটা আমরা কেউ জানতাম না। কিন্তু যখন তোমার নানা এইসব ব্যাপারে জানতে পারে তখন তোমার মামাকে ত্যায্য পুত্র করে আর বলে যে তোমার মামা যদি আর এই শহরে থাকে তাহলে তোমার মামা তোমার নানার মরা মুখ দেখবে। সেই জন্যই তোমার মামা এই শহর ছেড়ে আমাদের কাউকে না জানিয়ে কোথায় যেন হারিয়ে যায়। আমরা তারপর অনেক খুঁজেছি তাকে। তোমার নানাও নিজের ভুল বুঝতে পেরে আমাদের বিয়ে দেয় আর তোমার মামাকে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা কোথাও তাকে খুঁজে পাই না। আর এত বছর পর যখন তাকে খুঁজে পাই তখন সে মারা গেছে। আর সেটাও তোমার কারণে নীলা, শুধুমাত্র তোমার কারণে। এতটুকু বলেই থামলো নীলার ড্যাডি। ড্যাডির কথা শুনে অবাক হয়ে গেল নীলা। সে বলল, এত কিছু ঘটে গেছে অথচ আমি কোনো কিছুই জানি না এসব কথা। তুমি আমার আগে কেন বলনি যে আমি মামার মৃত্যুর জন্য দায়ী? আমার জন্য আমার মামার এইভাবে মৃত্যু হবে আমি কখনো ভাবতে পারিনি ড্যাডি। যে মামা তোমাদের জন্য এত কিছু করেছে সেই মামার মৃত্যুর কারণ হব আমি। ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ড্যাডি, আমি কিছুতেই মানতে পারছি না। নীলার কথা শুনে ওর ড্যাডি বলল, জানো নীলা, যখন আমি জানতে পারলাম যে তুমি একটা ছেলেকে জেলে পাঠিয়েছো তখন আমি 1 মিনিটেও দেরি না করে সেখানে চলে গিয়েছিলাম। কারণ আমি আগে থেকেই জানতাম তোমার রাগ সম্পর্কে। আমি আগেই ভেবে রেখেছিলাম নিশ্চয় ছেলেটার কোনো দোষ নাই, আর তুমি নিশ্চয় নিজের রাগের বশে ওকে বিনা দোষে জেলে পাঠিয়েছো। তাই আমি ছেলেটার কাছে যাই ওকে ছাড়াবো বলে,
কিন্তু কখনো ভাবতে পারিনি এই ছেলেটাই হবে আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। যখন ওর সম্পর্কে সবকিছু জানতে পারি তখন বুঝতে পারি যে ও তোমার মামার ছেলে। কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমার মামাকে আমি শেষ দেখাটা দেখতে পারিনি। সে ছেলের জেলে যাওয়ার কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। সেই মুহূর্তে তোমার উপর খুব রাগ হয়েছিল আমার নীলা। আমার ইচ্ছে করছিল বাসায় এসে তোমাকে ত্যায্য করে দিতে, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে সেদিন আবির কি বলেছিল জানো? ও বলেছিল আমি যেন তোমাকে কিছু না করি, কারণ ও তোমাকে ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চায়। আমার কাছে দাবি করেছিল তোমাকে চেয়েছিল তোমাকে বিয়ে করে ভালো করতে, তাই আমি ওর সাথে তোমার বিয়েটা দেই, কিন্তু তোমাকে না জানিয়ে। আমার এই সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র আবির, কারণ আবিরের বাবা মানে তোমার মামা যদি সেদিন নিজের সব সম্পত্তি আমাদের না দিত তাহলে আজকে আবিরের জায়গায় তুমি থাকতে নীলা, আর ও রিক্সা চালক বাবার জায়গায় আমি থাকতাম। শুধুমাত্র তোমার মামা সেই আত্মত্যাগের জন্যই আজ আমরা এত সুখে আছি। কিন্তু ড্যাডি, মামা তো অনেক পড়াশোনা জানতো, কলেজেও পড়েছে, তাহলে মামা ভালো কোনো চাকরি না করে রিক্সা চালালো কেন? সে তো ভালো কোনো চাকরি করতে পারতো, কিন্তু গ্রামে কেন রিক্সা চালিয়ে সেখানে থাকতে গেল? কারণ তোমার মামা চায়নি তোমার নানার সামনে এসে তোমার নানার মরা মুখ দেখতে। তোমার নানা যখন তোমার মামাকে ওই রকম কসম দিয়েছিল যে তোমার মামা যদি এই শহরে আসে তাহলে তোমার নানার মরা মুখ দেখবে, সেদিনই তোমার মামা এখান থেকে চলে যায় আর কখনো শহরে আসেনি। এমনকি ছেলের পড়াশোনার জন্য ছেলের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরেও নিজে শহরে আসেনি। শুধুমাত্র বাবার কথা রাখার জন্য। এতটাই ভালো একজন মানুষ ছিল তোমার মামা, কিন্তু একমাত্র তোমার কারণে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নীলা। শুধুমাত্র তোমার কারণে। তোমাকে মেয়ে বলে পরিচয় দিতে আমার আজ ঘৃণা হচ্ছে নীলা। তুমি আমার মেয়ে হয়ে আমার সম্মান সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছো। শুধুমাত্র বন্ধুকেই তুমি মেরে ফেলোনি, তার সাথে মেরে ফেলেছো আমার সম্মান, আমার বন্ধুত্ব। তোমার মামার মতো আবিরও আজকে হয়তো তোমার জন্য দূরে চলে গেল সারা জীবনের জন্য। আবির আমাকে ফোন করে জানিয়েছিল তোমাকে ও ভালো করে ফেলেছে, কিন্তু তুমি যদি ভালো না হয়ে থাকো, তোমার যদি এসব কিছু সাজানো নাটক হয়ে থাকে, তাহলে আবির সারা জীবনের জন্য হারিয়ে যাবে নীলা। ড্যাডির কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল নীলা। তারপর কান্না করে দিয়ে বলল, এ হতে পারে না ড্যাডি, এটা কিছুতেই হতে পারে না। আমি আবিরকে কোথাও যেতে দেব না। আমি ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইবো, ওর পা ধরে মাপ চাইবো। আমি ড্যাডি, প্লিজ, আবিরকে ছাড়া বাঁচতে পারবো না আমি ড্যাডি। ওকে তুমি এনে দাও ড্যাডি, আমার ওকে চাই ড্যাডি, আমার ওকে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে এলো নীলা। নীলা অজ্ঞান হয়ে ফ্লোরে শুয়ে পড়ল। নীলাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওর কাছে ওর ড্যাডি দৌড়ে গিয়ে নীলাকে ধরে ফেলল। তারপর ডাকতে লাগলো, নীলা, নীলা, এই নীলা, কথা বল মা আমার সাথে। কি হলো তোর নীলা? নীলাকে পাগলের মতো ডাকতে লাগলো ওর ড্যাডি, কিন্তু নীলার কিছুতেই জ্ঞান ফিরছে না। পরে কোনো উপায় না পেয়ে নীলাকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে নিয়ে বসে ড্রাইভারকে নিয়ে সোজা চলে গেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছে আবিরকে ফোন দিল নীলার ড্যাডি। ওদিকে আবির ফোনের মাঝে নীলার ঘুমন্ত ছবিগুলোই দেখছিল। নীলা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন আবির চুপি চুপি নীলার পাশে বেশ কয়েকটা ছবি তুলেছে, কারণ আবির নীলাকে অনেক ভালোবাসত। সেই ছবিগুলো দেখছে আবির আর চোখের জল ফেলছে, কারণ এখনই ও ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে চিরদিনের মতো অন্য দেশে পাড়ি দেবে। হঠাৎ ফোন বেজে উঠলো আবিরের। ফোনের স্ক্রিনে নীলার ড্যাডির নাম্বার দেখে ফোন ধরবে কি ধরবে না চিন্তা করতে লাগলো। ফোনটা রিসিভ করেই ফেললো আবির। সাথে সাথে ফোনের ওপাশ থেকে নীলার ড্যাডি বলল, আবির, বাবা তুমি কোথায় আছো? জলদি হাসপাতালে চলে আসো। আমার নীলার অবস্থা খুব খারাপ, ও তোমার ব্যাপারে সবকিছু জানতে পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তার দেখছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, নীলা তোমার জন্য পাগলামি করছে। নীলা ড্যাডির কথা শুনে এক মুহূর্ত দেরি না করে আবির ছুটলো হাসপাতালের উদ্দেশ্যে।
খুব দ্রুত হাসপাতালে পৌঁছে গেল আবির। তারপর দৌড়ে চলে গেল নীলার কেবিনে। আবির পৌঁছাতেই নীলার কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারের কথা শুনে থমকে দাঁড়ালো আবির, যেন মুহূর্তের মাঝেই ওর সবকিছু থেমে গেল সেখানে। আবির হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এদিকে নীলার ড্যাডিরও একই অবস্থা, খুশিতে কথা বলতে ভুলে গেছে সে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নীলার ড্যাডি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, নীলাকে কি এখন দেখা যাবে? ওর কাছে কি এখন যাওয়া যাবে ডাক্তার? নীলার ড্যাডির কথা শুনে ডাক্তার মুচকি হেসে বলল, হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন, তবে নীলার জ্ঞান ফেরার পর ও শুধু ওর স্বামীকেই খুঁজছে। ওর স্বামী গেলে ভালো হয়। আবির ডাক্তারের কথাটা শোনা মাত্র কাউকে কোনো কিছু না বলে সোজা নীলার কেবিনে ঢুকে পড়ল। নীলা নিজের বেডে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। আবির সোজা গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে, আচমকা এভাবে জড়িয়ে ধরায় ভ্যাবাচেকা খেয়ে নীলা আবিরের দিকে তাকিয়ে পড়ল। আবির, কি করছো কি? আমার বাবু ব্যথা পাবে তো। তুমি আমায় ছেড়ে দূরে যাচ্ছ কেন? আমি কি তোমাকে দূরে যেতে বলেছি? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না? আর একবার ছেড়ে যাওয়ার কথা বলে দেখো, ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো তোমায় আমি। এতদিন তুমি আমায় মেরেছো, এখন থেকে আমি তোমায় মারবো। এখন থেকে উল্টো শাসন হবে, বুঝলে? আর আমাকে কিছু বলতে আসলে আমার ছেলে তোমায় শাসন করবে। নীলার কথা শুনে মিষ্টি হেসে নীলাকে জড়িয়ে নিল আবির। এরপরে দুজনেই হাহা করে হাসতে লাগলো। আজ যেন ভালোবাসা পূর্ণতা পেল ওদের মাঝে। সব অবহেলা, মিথ্যা অভিনয় সবকিছু ভুলে আজ দুজন এক হয়ে গেল। এ যেন ভালোবাসার এক সীমান্তহীন সাগর। এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সকলের ভালোবাসা, এই দোয়াই করি। আজকের গল্পটা এখানেই শেষ। আগামী গল্পের জন্য সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ। সবাই ওদের ভালোবাসার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন।